বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ান থ্রিলার সিরিজ স্কোয়াড গেম সিজন 3। শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে একটি লাইক করে নেবেন। সিজন 3 শুরু হয় সিজন 2 এর শেষ অংশ থেকে। এখানে নোয়েল নাম্বার 246কে গুলি করে, তবে মেরে ফেলে না। নোয়েল বলে, বাঁচতে চাইলে চোখ বন্ধ রাখো। এরপর ম্যানেজার এসে দেখে 246 এখনো বেঁচে আছে। সে তাকে অপারেশন রুমে নেওয়ার নির্দেশ দেয়। ম্যানেজার নোয়েলকে জিজ্ঞাসা করে, হঠাৎ ভালো হওয়ার চেষ্টা করছো কেন? আসলে ব্যাপার কি? নোয়েল জানায় সে অনেক ভেবে দেখেছে, যদি এভাবেই সবাইকে মরতে হয় তাহলে তাদের অঙ্গ ব্যবহার করে যদি কারো প্রাণ বাঁচে এতে দোষের কি। নোয়েল জানতে চায় আসলে এসব অঙ্গ পাচার প্রক্রিয়া কিভাবে হয় তা দেখতে চায়। যেহেতু তারা এখন একই দলে, তাদের মধ্যে আর কোনো গোপনীয়তা থাকা উচিত নয়। এরপর ম্যানেজার নোয়েলকে অপারেশন রুমে নিয়ে যায় আর সঙ্গীদের জানায় এখন থেকে নোয়েল তাদেরই দলে, তারা সবাই একসাথে কাজ করবে। এদিকে একজন 246-এর অঙ্গ প্রত্যঙ্গ বের করতে যায়। হঠাৎ নোয়েল সবাইকে মেরে ফেলে আর একজনকে হুঁশিয়ারি দেয়, 246-কে বাঁচাও, নয়তো তাকেও মেরে ফেলবে। এরপর লোকটি চিকিৎসা শুরু করে, কিন্তু 246-এর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, তার রক্তের প্রয়োজন। নোয়েল তখন বলে যেন তার রক্ত দিয়ে প্লেয়ার 246-কে বাঁচায়। কিছুক্ষণ পর 246-এর হুঁশ ফেরে। এরপর নোয়েল চিকিৎসা করা লোকটিকে মেরে ফেলে। 246-কে চিকিৎসকের কাপড় পরিয়ে বাইরে নিয়ে যায়। এদিকে ডিটেকটিভ হাং বোটে বসে ড্রোন অপারেটরকে খুঁজছিল, যাকে ক্যাপ্টেন পার্ক মেরে ফেলেছিল। ক্যাপ্টেন পার্ক বলে হতে পারে রাতে নেশার কারণে সে ভুল করে পানিতে পড়ে গিয়েছে আর এখন পর্যন্ত সে মারা গেছে। তাই তারা আর অপারেটরকে খুঁজে সময় নষ্ট করতে চায় না। সিদ্ধান্ত নেয় পাশের বন্দরে গিয়ে নতুন ড্রোন অপারেটর নিয়ে আসবে। ক্যাপ্টেন পার্ক এই কথা ফ্রন্টম্যানকে জানায়। ফ্রন্টম্যান বলে যদি বিষয়টা হাতের বাইরে চলে যায় তাহলে সবাইকে শেষ করে দাও, এমনকি ডিটেকটিভকেও। রাতে মিস্টার চই ডিটেকটিভ হাংয়ের কাছে আসে, কারণ মিস্টার চই এর ক্যাপ্টেন পার্কের উপর সন্দেহ হয়। যখন ড্রোন অপারেটরের মৃত্যু হয় তখন মিস্টার চই পার্ককে স্ক্রুড্রাইভার হাতে দেখেছিল। মিস্টার চই এই কথা ডিটেকটিভকে জানায়, তবে ডিটেকটিভ হাং ওর কথায় বিশ্বাস করে না। পরদিন ডিটেকটিভ হাং এক নতুন ড্রোন অপারেটর খুঁজে পায়। তারা আবার আইল্যান্ড খুঁজতে বের হয়, কিন্তু মিস্টার চই বন্দরই থেকে যায়, কারণ ক্যাপ্টেন পার্ক সম্পর্কে জানার জন্য। এরপর আমরা দেখি গিহুনকে হলে আনা হয়। গিহুনের জ্ঞান ফিরে এলে সে দেখে বাকিরা সবাই মারা গেছে। এরপর গার্ডরা এসে জানায় এখন মাত্র 60 জন প্লেয়ার বেঁচে আছে। এরপর ভোটিং আবার শুরু হয়। গিহুন ভোটিং এ অংশ নেয় না, কারণ সে বাকিদের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করছিল। সে গার্ডদের উপর চিৎকার করে তারা কেন তাকে বাঁচিয়ে রেখেছে। তখন গ্যামজা ও প্লেয়ার 7 মিলে গিহুনকে বোঝায় সে যা করেছে তাদের জন্যই করেছে। সে তাদের এখান থেকে বের করে আনতে চেয়েছিল। সবকিছু দেহুর কারণে হয়েছে। দেহু ম্যাগাজিন আনতে গিয়েছিল, সে পেয়েও গিয়েছিল, তবে হঠাৎ ভয় পেয়ে ওখানেই বসে পড়ে। এর মধ্যে ইয়নজু ম্যাগাজিন আনতে এলে অনেক গার্ড ভিতরে ঢুকে পড়ে। যদি গ্যামজা ওকে না থামাতো তাহলে সেও মারা যেত। এখন গিহুন মনে করে সব দেহুর দোষ। সে মিথ্যে বলেছিল সে নাকি আর্মিতে ছিল। গিহুন দেহুকে এক দৃষ্টিতে দেখতে থাকে। পরদিন দেহু দেখে তখনও গিহুন তার দিকে তাকিয়ে আছে। দেহুর বিষয়টা অদ্ভুত লাগে। এরপর সবাইকে চতুর্থ গেমের জন্য এক রুমে আনা হয়। এখানে একটি বিশাল গাম্বল মেশিন রাখা হয়, যার ভিতরে ছিল 2টি রঙের বল, লাল ও নীল। এরপর তাদের 2 দলে ভাগ করা হয়, টিম ব্লু ও টিম রেড। এই গেমের নাম হয় হাইড অ্যান্ড সিক। নিয়ম খুব সোজা। টিম ব্লুকে 30 মিনিটের মধ্যে এক্সিট ডোর খুঁজে বের হয়ে যেতে হবে, অথবা রেড টিম থেকে নিজেকে লুকিয়ে সময় শেষ হওয়া পর্যন্ত বেঁচে থাকতে হবে। টিম রেডের কাজ লুকিয়ে থাকা টিম ব্লু এর সদস্যদের খুঁজে বের করে মেরে ফেলা। তারা যদি তা না পারে তাহলে নিজেরাই এলিমিনেট হয়ে যাবে। টিম ব্লুকে একটি চাবি দেওয়া হয় যেন তারা গেম এরিয়ার বিভিন্ন দরজা খুলতে পারে। চাবিগুলো 3টি টাইপ, ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত। টিম রেডকে দেওয়া হয় ছুরি, যেন তারা ব্লু টিমকে মেরে ফেলতে পারে। গার্ডরা জানায় তাদের মধ্যে কেউ নিজের দলে খুশি না থাকলে গেম শুরুর আগে দল বদল করতে পারে। এদিকে গিহুন টিম রেডে ছিল, সে দেহুকে মারতে চায়। নামকিউ মিয়ংজিকে দল বদলের কথা বলে। মিয়ংজি বলে সে কাউকে মারতে পারবে না। তখন সে বলে তুমি ব্লু টিমে চলে যাও, আমি তাদের একজনকে মারবো, তারপর তোমার কাছে এসে তোমায় প্রোটেক্ট করব। জুনহি তার কথা মেনে নেয়। দেহু গিহুনের দৃষ্টিতে বিরক্ত হয়ে যায়। সে বলে তাকিয়ে দেখা বন্ধ করো, এতে তার কোনো দোষ নেই, এটা তার প্ল্যান ছিল আর সেই সবার প্রাণ নিয়েছে। টিম ব্লু এর সদস্যরা এরিনায় প্রবেশ করে। তাদের 5 মিনিট সময়
সময় দেওয়া হয় লুকানোর জন্য। জুনহি হারতে পারছিল না। ইউজু জুনহি ও গ্যামজাকে নিজের সঙ্গে নিয়ে যায়। 5 মিনিট শেষ হলে রেড টিম ভিতরে প্রবেশ করে। এখানে মিয়ংজি ও নামকিউ একসাথে দল বানায় যেন মারার কাজ সহজ হয়। এরপর তারা একজনকে ধরে মেরে ফেলে। এদিকে ইউনজু জুনহি ও গ্যামজা লুকাতে চেষ্টা করে, কিন্তু প্লেয়ার 226 তাদের দেখে ফেলে। তারা দৌড় দেয়, তবে জুনহি সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায়। প্লেয়ার 226 তাদের মারতে চায়, তবে ইয়নজু তাকে মেরে ফেলে। এরপর ইয়নজু জুনহি ও গ্যামজাকে নিয়ে এক রুমে আসে। ঠিক তখনই জুনহির ডেলিভারির সময় হয়। ইয়নজু ও গ্যামজা মিলে তার ডেলিভারি করায়। সে একটি সুন্দর শিশুর জন্ম দেয়। এদিকে মিয়ংজি জুনহিকে খুঁজছিল, তবে নামকিউকে বলে তাদের আরো লোককে মারতে হবে। এতে রেড টিমের বাকি সদস্যদের জন্য কম প্লেয়ার বাঁচবে, তারাও এলিমিনেট হয়ে যাবে। এদিকে জংদে আর প্লেয়ার 232 বাইরে যাওয়ার রাস্তা খুঁজছিল। হঠাৎ প্লেয়ার 334 তাদের ধরে ফেলে। জংদে 232কে ফেলে পালিয়ে যায়। প্লেয়ার 334 232কে মেরে ফেলে। এদিকে প্লেয়ার 359 দেহুর পিছনে পড়ে যায়, তাকে মারার চেষ্টা করে, তবে দেহু উল্টো তাকে মেরে ফেলে, কিন্তু তার পায়ে আঘাত লাগে। অন্যদিকে নায়ও দৌড়াতে গিয়ে গিহনের সঙ্গে ধাক্কা খায়। বাঁচার জন্য বলে দেহু পালাতে গিয়ে পড়ে গেছে, তার পায়ে চোট আছে। গিহুন দেহুর রক্তের দাগ অনুসরণ করে খুঁজতে শুরু করে। নায়ও বাইরে যাওয়ার পথ পেয়ে যায়, তবে গেট খুলতে 3টি চাবি লাগে, তার কাছে মাত্র একটি ছিল। সে চাবি আনতে ফিরে আসে। জংদের সঙ্গে দেখা হয়, তাকে জানায় বাইরের পথ পেয়ে গেছে। তারা দুজন একসাথে এক্সিট গেটে পৌঁছায়। নায়ও গেট খুলতে গেলে জংদে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, গেট লক করে দেয়। তখন প্লেয়ার 125 আসে, নায়ককে মেরে ফেলে। একজন লোক ইয়নজু ও বাকিদের খুঁজে পায়, তাদের মারতে আসে, তবে ইয়নজু তাকে মেরে ফেলে। এদিকে ইয়নজু বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পায়, দুজনকে নিতে ফিরিয়ে আসে। ঠিক তখনই মিয়ংজি এসে পিছন থেকে ইয়নজুকে মেরে ফেলে। জুনহি বুঝে যায় মিয়ংজি আবারও তাকে ঠকিয়েছে। মিয়ংজি চলে যায়। গ্যামজা জুনহিকে নিয়ে এক্সিট ডোরে পৌঁছায়। এদিকে গিহুন দেহুর রক্তের দাগ অনুসরণ করে তাকে খুঁজে পায়। গিহুন বলে এই সবকিছুর জন্য দেহু দায়ী। দেহু জানায় সে ম্যাগাজিন আনতে যাচ্ছিল, কিন্তু ভয় পেয়ে যায়। সে মিথ্যে বলেছিল সে আর্মিতে ছিল, যেন তাদের দলে যোগ দিতে পারে। এরপর দুজনের লড়াই শুরু হয়। দেহু পালানোর চেষ্টা করে, তবে গিহুন তাকে মেরে ফেলে। এদিকে জুনহি ও গ্যামজা এক্সিট ডোরে পৌঁছায়। ঠিক তখন প্লেয়ার 7 অর্থাৎ গ্যামজার ছেলে এসে পড়ে। সে এখনো কাউকে মারতে পারেনি, কিন্তু জুনহিকে মারতে চায়। গ্যামজা বাধা দেয়, তবুও সে কথা শোনে না। গ্যামজা বাধ্য হয়ে নিজের ছেলেকেই মেরে ফেলে। এই সময় টাইম শেষ হয়ে যায়। গার্ডরা ভেতরে প্রবেশ করে। যারা গেম সম্পূর্ণ করতে পারেনি তাদের মেরে ফেলে, এবং দেখা যায় ভিআইপিরা এবার গার্ড সেজে ভিতরে এসেছিল। গেম শেষ হলে প্লেয়ারদের জানানো হয় চতুর্থ গেমে 35 জন এলিমিনেট হয়েছে, এখন মাত্র 25 জন বেঁচে আছে। পুনরায় ভোটিং শুরু হয় এবং টিম ও আবার ভোটে জিতে যায়। এদিকে নোয়েল 246কে বাইরে নিয়ে আসে আর বলে 16 নম্বর রুমে যেতে, যা ছিল ডাক্তারের রুম। অপারেশন রুম থেকে যোগাযোগ বন্ধ ছিল, তাই মাস্কম্যান গার্ডদের সেখানে গিয়ে দেখার নির্দেশ দেয়। গার্ডরা পৌঁছে দেখে অপারেশন টিমকে মেরে ফেলা হয়েছে। মাস্কম্যান বুঝে নেয় নোয়েল আর ডাক্তারের কাজ। তবে যখন সে চেক করে 16 নম্বর তার রুমে ছিল। মাস্কম্যান যখন নিজের রুমে ফিরে আসে, তখন নোয়েল সেখানে আসে। মাস্কম্যান জিজ্ঞেস করে সে অপারেশন টিমের লোকদের কেন মেরেছে, কারণ যারা মরতে চলেছিল শুধুমাত্র তাদের অর্গানই তো নেওয়া হতো। তবে সে কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে, তার কি দরকার? নোয়েল জানায় পরদিন যেন তাকে ও 16 নম্বরকে বাইরের আউটার পেট্রোলে পাঠানো হয়। তাদের একটি বোট চাই, যেন তারা এখান থেকে পালাতে পারে। সে জানে ভিআইপিরা দ্বীপে পৌঁছে গেছে, তাই সবার ভালোর জন্য হবে তারা যেন কোনো ঝামেলা ছাড়া এখান থেকে চলে যেতে পারে। এদিকে গার্ডরা অপারেশন রুমে এসে দেখে ডাক্তার মারা গেছে, আর প্লেয়ার নম্বর 240 ডাক্তারদের পোশাক পরে আছে। তারা এই তথ্য মাস্কম্যানকে জানায়। অন্যদিকে মিস্টার সোই ডিটেকটিভ হাংকে জানায় সে ক্যাপ্টেন পার্ক সম্পর্কে তদন্ত করেছে। এখানে ক্যাপ্টেন পার্ককে কেউ চেনে না। এরপর দেখা যায় ডিটেকটিভ হাং সেই দ্বীপ খুঁজে পায় যেখানে ফ্রন্টম্যান তাকে গুলি করেছিল। সে দ্বীপে পৌঁছায়, বুঝে যায় গেমের দ্বীপ আশেপাশেই রয়েছে। এদিকে মিস্টার চোই ক্যাপ্টেন পার্কের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয়। সেখানে তার রিক্রুটারের ছবি, পিঙ্ক পোশাক ও অনেক টাকা পায়। তবে মিস্টার চোই পার্কের ডগিকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দে স্থানীয়রা পুলিশ ডাকে। পুলিশ এসে মিস্টার চোই
জয়কে গ্রেপ্তার করে। এদিকে মাস্কম্যান নোয়েলের কাছে বোর্ডের চাবি পাঠায়। গ্যামজা গিহুনকে বোঝাতে যায় এইসব ঘটনার জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করুক। এই ভুল তার না, তার ছেলে নিজেকেও দোষারোপ করতে আত্মহত্যার চেষ্টা করেছিল। সে তার ছেলের জন্য প্রার্থনা করেছিল। শেষে কি হলো, তাকেই নিজের ছেলেকে মারতে হয়েছে। গ্যামজা গিহুনকে অনুরোধ করে জুনহি ও তার মেয়েকে এখান থেকে বের করে দিতে সাহায্য করুক। তার মনে হয় গিহুন এখানে এসেছে তাদের সবাইকে বাঁচাতে। গিহুন বলে সে কিছু করতে পারবে না, সে আর আগের মতো নেই। এরপর দেখা যায় পরদিন গ্যামজা আত্মহত্যা করেছে। তারপর ভিআইপিদের দেখানো হয় তারা সব প্লেয়ারের ওপর বাজি ধরছে। তারা ফ্রন্টম্যানকে প্রস্তাব দেয় বেবিকেও গেমে যোগ করানো হোক, তাহলে তাদের আরো মজা হবে। এরপর সবাইকে পঞ্চম গেমের জন্য আনা হয়। গিহুন জুনিকে বাচ্চাটাকে দিয়ে দিতে বলে। এখানে জুনি ইউনজু আর গ্যামজার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে। গিহুন বলে এর জন্য তার দোষ নেই। গিহুন জানায় তারও একটি মেয়ে আছে, সে কখনো ভালো বাবা হতে পারেনি, কিন্তু এবার মেয়েকে কিছুই হতে দেবে না, যাই হোক না কেন। এরপর সব প্লেয়ার পরের গেমের জন্য পৌঁছায়। এই গেমের নাম হয় জাম্প রোপ। নিয়ম সোজা, তাদের 20 মিনিটের মধ্যে ব্রিজ পার হয়ে অপর প্রান্তে যেতে হবে। টাইম শেষ হলে যারা এই পাশে থাকবে তারা মারা যাবে। গিহুন জুনিকে বলে তারা একসাথে যাবে, পরে গিয়ে বেবিকে নিয়ে আসবে। তবে গার্ড জানায় গেমে যে উপস্থিত কিংবা এই পাশে যারা আছে সবাই মারা যাবে, মানে এখন তাদের বেবিকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। গেম শুরু হয়, অনেক সময় কেটে যায়, কেউ এগোয় না। তখন প্লেয়ার 125 নামকিওর লকেট ব্রিজে ছুঁড়ে ফেলে। অবশেষে নামকিও এগোয়, কিন্তু সে মারা যায়। এরপর গিহুন বেবিকে নিয়ে এগিয়ে যায়। অবশেষে গিহুন যেভাবেই হোক বেবিকে নিয়ে ওপারে পৌঁছায়। তারপর প্লেয়ার 96 দ্বিতীয় পাশে পৌঁছায়। সে বাকিদের ধাক্কা দিতে শুরু করে। তার প্ল্যান ছিল বাকি প্লেয়ারদের এলিমিনেট করে দিবে। শেষে সে ও গিহুন বেঁচে থাকবে, গেম শেষ করে পালাবে। তবে গিহুন এতে রাজি হয় না। সে তাকে পেছাতে বলে। মিয়ংজি জুনিকে বলে সে যেন তার সঙ্গে চলে। তবে জুনহি বলে সে ইউনজুকে কেন মেরেছে, যে তার প্রাণ বাঁচিয়েছিল, আর এখন সেই তার জীবন কেড়ে নিয়েছে। জুনি দেখায় তার পায়ে আঘাত আছে, অতএব সে কিছু করতে পারবে না। মিয়ংজি একাই ব্রিজ পার হয়। হঠাৎ প্লেয়ার 96 গিহুনকে আক্রমণ করে, তবে গিহুন তাকে এলিমিনেট করে দেয়। এরপর গিহুন জুনহিকে ওপারে থেকে যেতে বলে, তবে জুনহি জানে সে কিছু করতে পারবে না। জুনহি বলে তার যদি কিছু হয় তবে বেবির কি হবে, সে তো প্রমিস করেছিল বেবিকে কিছু হতে দেবে না। জুনহি নিচে লাফ দেয়, মারা যায়। তারপর ভিআইপিদের দেখা যায় কথা বলতে। তারা আলোচনা করে প্লেয়ার 222 মারা যাওয়ার পর বেবি কি হবে। কেউ কেউ বলে বেবিকেও এলিমিনেট করে দেওয়া উচিত, আবার কারো মতে তাকে প্লেয়ার হিসেবে যোগ করা উচিত। ফ্রন্টম্যান সিদ্ধান্ত নেয় পরের গেমে বেবি হবে প্লেয়ার 222। শেষে দেখানো হয় পঞ্চম গেমের পর 16 জন এলিমিনেট হয়েছে, এখন মাত্র 9 জন বাকি। তবে এই বিষয়টা বাকি প্লেয়ারদের ভালো লাগে না। তারা বেবিকে মারতে এগিয়ে আসে, তবে গার্ডরা বাধা দেয়, জানায় এখন থেকে আর কোনো হিংসা চলবে না। এদিকে মিস্টার জয় পুলিশ স্টেশনে সবকিছু জানায়, তবে স্পষ্ট পুলিশ তার কথায় বিশ্বাস করে না। তারা ক্যাপ্টেন পার্ককে ফোন করে সব জানিয়ে দেয়। হঠাৎ মিস্টার জয় পুলিশের কাছ থেকে নিজের ফোন ছিনিয়ে নেয়। ডিটেকটিভ হানকে ফোন করে সব জানায় ক্যাপ্টেন পার্ক ওই দলে যুক্ত। এদিকে ক্যাপ্টেন পার্ক বুঝে যায় তার পরিচয় ফাঁস হয়ে গেছে। সে সিদ্ধান্ত নেয় সবাইকে মেরে ফেলবে। ক্যাপ্টেন পার্ক হত্যাকাণ্ড শুরু করে, তবে ডিটেকটিভ হান তাকে মেরে ফেলে। এখন শুধু ডিটেকটিভ হান ও কিম বেঁচে থাকে। কিম জানায় তাদের দ্বিতীয় দলও মারা গেছে, আর তার আইল্যান্ড খোঁজার আসল কারণ ছিল অন্য। ডিটেকটিভ বলে তার ভাই ওই আইল্যান্ডে রয়েছে, আর এখন না খুঁজলে পরে আর সুযোগ হবে না। নোয়েল ও প্লেয়ার 246 বোট নিয়ে আইল্যান্ড ছাড়ে, তবে মাস্কম্যান নোয়েলকে জানায় যদি সে 246কে ফিরিয়ে না আনে তবে 246 এর মেয়েকে মেরে ফেলবে। তাই নোয়েল একা আইল্যান্ডে ফিরে আসে। 246কে গিয়ে বলে সে যেন পুলিশকে সব জানায়। এরপর দেখা যায় শেষ গেমের আগে সব প্লেয়ারকে ডিনারের জন্য ডাকা হয়। তবে এখানে জানানো হয় শেষ গেমে কে কে এলিমিনেট হবে। গার্ডরা জানায় শেষ গেমে অন্তত 3 জন এলিমিনেট হতে হবে। তারা কারা হবে সেটা প্লেয়াররাই ঠিক করবে। বাকি প্লেয়াররা পুরস্কার টাকা নিয়ে চলে যেতে পারবে। এরপর ভোটিং শুরু হয়। টিম ও ভোটে জিতে যায়। জংডে নিজের একটি দল তৈরি করে। তারা সিদ্ধান্ত নেয় গিহুন, বেবি আর প্লেয়ার 125কে এলিমিনেট করবে। তারপর টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়বে। রাতে একজন গার্ড গিহুনের কাছে এসে জানায় লিডার তাকে ডেকেছেন। এরপর গিহুন ফ্রন্টম্যানের সঙ্গে দেখা করে। সেখানে ফ্রন্টম্যান জানায় তার কাছে গিহুন আর বেবির জন্য একটি প্রস্তাব আছে।
কারণ এতক্ষণে সে বুঝে গেছে পরের গেমে সবাই তাদের টার্গেট করবে, তবে ফ্রন্টম্যান শুধু তাদের দুজনকে সাহায্য করতে চায়। সে গিহুনকে একটি ছুরি দেয়, বলে যদি সে গিয়ে বাকি প্লেয়ারদের মেরে ফেলে তবে পরের গেম দুজনের সঙ্গে খেলা যাবে না। এরপর ফ্রন্টম্যান তার মাস্ক খুলে ফেলে, বলে যদি চাই গিহুন তাকে মারতে পারে, তবে তাতে কিছু বদলাবে না, আগামীকাল গেম হবেই। তবে যদি সে সবাইকে মেরে ফেলে তবে সে ও বেবি বেঁচে যাবে, কারণ নিয়ম অনুযায়ী দুইজন বাঁচলে গেম সেখানেই শেষ হবে। এরপর গিহুন ভিতরে যায়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফ্রন্টম্যান যখন গেমে ছিল তখন তাকেও এমন সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল, সে সবাইকে মেরে ফেলেছিল, তবে গিহুন তা করে না। এরপর নোয়েল মাস্কম্যানের কাছে আসে, বলে প্লেয়ার 246-এর সব রেকর্ড ডিলিট করতে। মাস্কম্যান সব রেকর্ড মুছে ফেলে, তবে সে জানায় একটি জায়গায় এখন হার্ড কপি রাখা আছে, তার ক্যাপ্টেনের লকারে, সেখানে কেবল ক্যাপ্টেন কিংবা সেই ঢুকতে পারে। নোয়েল মাস্কম্যানকে সঙ্গে নিয়ে সেখানে যায়, দুজনের মধ্যে ফাইট হয়, শেষে নোয়েল মাস্কম্যানকে মেরে ফেলে। তারপর নোয়েল রেকর্ড রুমে গিয়ে সব রেকর্ড পুড়িয়ে দেয়। অন্যদিকে গার্ডরা প্লেয়ার 246-এর উপর হামলা চালায়, তবে ঠিক তখনই ডিটেকটিভ ও কিম এসে তাদের মেরে ফেলে। প্লেয়ার 246 জানায় সে তাদের দলের কেউ নয়, তাদের হাত থেকে পালানোর চেষ্টা করছিল। সে আইল্যান্ড সম্পর্কে সব জানায়। এরপর দেখা যায় সব প্লেয়ারকে ফাইনাল গেমের জন্য আনা হয়। এই গেমের নাম স্কাই স্কুইড গেম। নিয়ম সোজা, এখানে 3টি টাওয়ার থাকে, সবচেয়ে আগে স্কোয়ার টাওয়ার, তারপর ট্রায়াঙ্গেল, তারপর সার্কেল। তাদের এই 3টি টাওয়ার না পরে পার হতে হবে। গেম হলো তাদের একজন জীবিত প্লেয়ারকে নিচে ফেলে দিতে হবে, তারপর বাকিরা এগোতে পারবে। তাদের একজন বা একাধিক প্লেয়ারকে এলিমিনেট করতে হবে, তবে পরের রাউন্ডে পৌঁছানো যাবে। শেষে সার্কেল টাওয়ারে যারা থাকবে তারাই গেম জিতবে, তবে শেষ হওয়ার আগে যদি তারা কাউকে নিচে না ফেলে তবে টাওয়ারে থাকা সব প্লেয়ারকে এলিমিনেট করে দেওয়া হবে। টাওয়ারের মাঝখানে একটি বাটন থাকে যেটা চাপলেই গেম শুরু হবে। তাদের কাছে থাকবে 15 মিনিট সময়। সবাই ঠিক করে সবার আগে প্লেয়ার 222কে এলিমিনেট করবে, তবে মিয়ংজি সবাইকে থামায়, কারণ তার বিশ্বাস গিহুন বেবিকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে। সে কোনো অবস্থায় বেবিকে আলাদা হতে দেবে না। তাদের পক্ষে একসাথে দুজন এলিমিনেট করা সম্ভব নয়। তারা ঠিক করে প্রথমে 125কে এলিমিনেট করবে, তারপর তারা প্লেয়ার 125কে এলিমিনেট করে। সবাই পরের রাউন্ডে যায় আর রাউন্ড শুরু হয়। তারা ঠিক করে বেবিকে এলিমিনেট করবে, কিন্তু সমস্যা হলো গিহুন বেবি ছাড়তে রাজি নয়। যদি তারা দুজনকে এলিমিনেট করে তাহলে পরের রাউন্ডে তাদের মধ্যে একজন মরতে হবে। এরপর তারা বেবি ছিনতাই করার পরিকল্পনা করে। তারা একটা দড়ি বানায়, গিহুনকে ফাঁদে ফেলে বেবি ছিনতাই করতে চায়, কিন্তু গিহুন ছুরি বের করে দড়ি কেটে দেয়। ঠিক তখন মিয়ংজি প্লেয়ার 336কে ঠেলে দেয়। মিয়ংজি গিহুনকে বলে এখন সে তার পাশে আছে। মিয়ংজি সবাইকে জানায় বেবি তার নিজের। জংদে বলে এখন লড়াইয়ের দরকার নেই, পরের রাউন্ডে তারা ঠিক করবে কি করা হবে। এরপর জংদে প্লেয়ার 39কে মেরে আদামরা অবস্থায় ফেলে দেয়। তার পরিকল্পনা ছিল পরের রাউন্ডে স্টার্ট বাটন চাপিয়ে তাকে ফেলে দিয়ে গেম শেষ করে দেওয়া, কিন্তু গিহুন সেটার জন্য রাজি নয়। ঠিক তখন প্লেয়ার 353 ও 203 মিয়ংজি ও গিহুনকে মারার চেষ্টা করে, তবে মিয়ংজি ও গিহুন তাদের মেরে ফেলে। এরপর মিয়ংজি জংদেকেও এলিমিনেট করে, কিন্তু প্লেয়ার 39 ভয় পেয়ে নিজের জীবন দেয়। এখন পরের রাউন্ডে মাত্র 3 জন বাকি, বেবি, মিয়ংজি আর গিহুন, অর্থাৎ এই 3 জনের মধ্যে একজনকে মরতে হবে। এরপর মিয়ংজি এগিয়ে আসে, সে বেবিকে গিহুনের হাতে দিয়ে তাকে থামতে বলে। গিহুন বুঝে সে বেবিকে এলিমিনেট করে গেম জিততে চায়। গিহুন বোঝানোর চেষ্টা করে বেবিকে যেতে দাও, সে নিজেই এলিমিনেট হয়ে যাবে, কারণ সে জুনহিকে বেবি বাঁচানোর কথা দিয়েছে। কিন্তু মিয়ংজি তার কথা শোনে না। শেষমেশ গিহুন বেবিকে দিয়ে দেয়, কিন্তু সময় শেষ হওয়ার আগেই তারপর তাদের মধ্যে লড়াই হয়। শেষে মিয়ংজি এলিমিনেট হয়। সমস্যা ছিল তারা গেম শুরু করার জন্য বাটন চাপেনি, অর্থাৎ এখন গিহুন বা বেবি থেকে কেউ একজনই বাঁচতে পারবে। এরপর গিহুন গেম শুরু করে। ফ্রন্টম্যান এগুলো দেখছিল। গিহুন নিজের জীবন শেষ করতে যাচ্ছিল, কিন্তু বেবির কণ্ঠ শুনে থেমে যায়। এখন গেমে বেবি আর গিহুন বেঁচে আছে। গিহুন বলে সে দৌড়ের ঘোড়া নয়, মানুষ, নিজের জীবন দিতে প্রস্তুত। সে নিজেই এলিমিনেট হয়ে যায়। তখন এক গার্ড ফ্রন্টম্যানকে জানায় কোর্ট গার্ড আইল্যান্ডে আসছে, সবাইকে ইভ্যাকুয়েশন পয়েন্টে আসতে বলা হয়। সবাই সেখানে এসে আইল্যান্ড থেকে বেরিয়ে যায়। ডিটেকটিভ আইল্যান্ড পৌঁছে দেখে বোমা লাগানো আছে, 30 মিনিটের মধ্যে সব শেষ হবে। ডিটেকটিভ ভিতরে ঢুকে দেখে সবাই বেরিয়ে গেছে। ডিটেকটিভ দেখতে পায় ইনহো বেবি কাছে আসে, তাকে নিয়ে যায়। ডিটেকটিভ জিজ্ঞেস করে কেন এমন করলো। সবাই সেখানে থেকে বেরিয়ে যায়। আইল্যান্ড বিস্ফোরিত হয়। নোয়েল আর ডিটেকটিভও বেরিয়ে আসে। এরপর দেখা যায় কেউ এসে গিহুনের টাকা নিয়ে যায়। এরপর 6 মাস পরের দৃশ্য দেখানো হয়।
প্লেয়ার 246 নোয়েলের ছবি আঁকে, জিজ্ঞেস করে সে তাকে কখন দেখেছে কিনা। নোয়েল বলে আগে এখানে কাজ করতো, হয়তো দেখেছে। এরপর নোয়েলের কাছে ব্রোকারের কল আসে, বলে তার মেয়েকে সিনে দেখা গেছে, যেভাবে সে বলেছিল অনেকটা মিলে গেছে। ডিটেকটিভ হাং বাড়িতে ফিরে দেখতে পায় বেবি আছে, সে গেমের বিজয়ী, কাছে এটিএম কার্ড চেক করলে 45 বিলিয়ন ওয়ান দেখা যায়। নোয়েল চীনে যাওয়ার জন্য বিমানবন্দরে যায়। এরপর ইউএস এর এয়ারলাইন দৃশ্য দেখানো হয়, যেখানে ইনহো গিহুনের মেয়ের কাছে পৌঁছে বলে তার বাবার কিছু রেখে গেছে, সে আর পৃথিবীতে নেই। তার কাছে গিহুনের পোশাক আর এটিএম কার্ড দেয়। তারপর দেখা যায় ইনহো দেখতে পায় একজন নারী এক পুরুষের সঙ্গে ট্যাক্সি গেম খেলছে, ঠিক আগের মতো। নারী ইনহোকে দেখে। এভাবেই সিজন 3 শেষ হয়। আজকের ভিডিওতে এতটুকুই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।